কেটে গেছে। শীতে সে ভয়াল রাত্রির মতোই জাঙ্কুকের ভেতরে জ্বালা এখনো চিনিশ্চিত। শরীরের ক্ষত মুছে গেছে, কিন্তু আত্মার ক্ষত আরো বেশি ধারালো হয়ে রয়ে গেছে। এই 4 মাসে জাঙ্কুককে নতুন করে জন্ম নিতে হয়েছে। পার্ককে এতদিন মার্ক অনেক চেষ্টায় আটকে রেখেছে। এতদিন জীবন বিলাতে থাকলেও পার্ক জানতো সে মার্কের বাংলো বাড়িতে আছে। এর মধ্যে ঘটে গিয়েছে অনেক কিছু। জাঙ্কুক এখন সম্পূর্ণ সুস্থ, তবে পার্কের জন্য তাকে এখনো ঘুমিয়ে কোমায় থাকা নাটক চালাতে হয় যতদিন না মার্ক বলে। সুবিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সক্ষম হয় না, কেননা এই ভিলার প্রতিটি ডিভাইস সংযুক্ত পার্কের কাছে আছে। জয় পার্ক বিগত 1 মাস ধরে কোথাও গিয়েছে, এখনো ফিরেনি। মার্ক খবর পেয়েছে কোনো এক বিদেশি ডিলারের সাথে নারী পাচারের কাজে ব্যস্ত সে। পার্ক নিজে দূরে থাকলেও বেশ কঠিন পাহারা দেয় জাঙ্কুককে। জাঙ্কুকের শারীরিক অসুস্থতা বেশ গভীর হয় পার্ক রিস্ক নেয়নি। তবে প্রায় 2 দিন ধরে জাঙ্কুক বেশ জোরাজোরি করছে মার্কের সাথে সে সুস্থ হবে, যেভাবেই হোক এখান থেকে বের হবে। নিজের কক্ষে বসে আছে জাঙ্কুক। লিসা আর মার্কের উদ্দেশ্যে জাঙ্কুক রাগে গজগজ করতে করতে বলে, আমি আজই বের হব এই নরকের আস্তানা হতে। আমার প্রাণ পাখির দূরত্ব আমার সহ্য হচ্ছে না। আমি ধ্বংস করে কেড়ে নেই। আমি ভালো মানুষ না, তাই এত ভালো সাজা লাগবে না আমাকে। জাঙ্কুক, তোমার শারীরিক শক্তি এতদিন ছিল কি? আর তুমি যদি এতদিন পালাতে, তুমি যেতে যেতে লাশ তোমার কাছে আসতো। লিসা আর কিছু বলার আগে জাঙ্কুকের পাশে থাকা ছুরিটি জাঙ্কুক ছুঁড়ে মারে। লিসা মুহূর্তেই চেপে যায়। ভুলবশত মুখ ফসকে লাস্টের বাক্যটি বলে ফেলেছে। লিসা বুঝতে পেরে আগেই সাবধান হয়ে চেপে যায়, কিন্তু কারো চিৎকারের শব্দে লিসা আর মার্ক বিচলিত হয়ে সামনে তাকাতেই অবাক হয়ে যায়। সামনে রক্তাক্ত হয়ে পড়ে আছে নিস্তেজ একটা দেহ। কিছু সময় কাঁপুনি দিয়ে মুহূর্তেই দুনিয়ার মায়া ত্যাগ করে। জাঙ্কুক এবার উঠে দাঁড়ায়। মুখে লেগে আছে ভয়ঙ্কর হাসি। সে হাসতে হাসতে মরা লাশটির পাশে এসে দাঁড়ায়। হালকা ঝুঁকে কিছুটা রক্ত হাতে নিয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে হিংস্র হেসে বলে, আজ প্রতিজ্ঞা করেছি প্রাণ পাখির দুয়ারে উপস্থিত জাহির করব, মানে করবই। তামাম দুনিয়া রক্তাক্ত করে পুরো ছাই করে দেব, তবুও তার দিদার চাই আজ। কি করছো কি? পাগল হয়ে গেছো? কে চলে আসলে? এই চ্যাংড়া এসেছে আমার কথা জানাতে, তাই তো শেষ করলাম। এখন বের হব আমি, সর। জাঙ্কুক বের হতে নিলে লিসা শান্ত স্বরে বলে, তুমি জানলে কিভাবে এখানে কেউ আসছে? আমি জাঙ্কুক, হিংস্র শের। আমার নাকে লেগে থাকে রক্ত আর মৃত্যুর গন্ধ। এই হাত দুটোতে শত শত খুনের ছাপ। আমাকে ভালো মানুষের নাটক শেখাতে যাস না। মার্ক বুঝতে পেরেছে আজকে হয়তো বাঁচবে, না হয় মরবে, তবে জাঙ্কুক আজকে আর থাকবে না। লিসা এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক নিজের গায়ে একটা কালো শার্ট আর প্যান্ট জড়িয়ে আছে। মার্ক সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, আমি আগে বের হব। কোনো খারাপ কিছু দেখলে তো বলবোই, তবে আমি মেসেজ দিলেই বের হবে, এর আগে নয়। তারও নাকি অন্য কাউকে ভয় পাওয়া লাগে। এই বইয়ের জন্য বাঘ থেকে বিড়াল সাজতে হয়। মার্ক বের হয়ে যায়। লিসা ছল ছল দৃষ্টিতে তাকিয়ে আছে। তে যে প্রেগন্যান্ট তা আজও জানানো হয়নি জাঙ্কুককে। এখন লিসা কিছু না ভেবে নিজেকে রেডি করে এই নরক থেকে বের হওয়ার জন্য। জাঙ্কুক আয়াতুল কুরসি পড়ে 1 কদম সামনে এগোতেই লিসা পেছন থেকে বলে, নিজের রক্তে রক্ত মাংসের সন্তান ওরসজাতকে রক্ষার হাত নিজেই হও। আমি দোয়া করি পৌঁছে যাও তোমার রঙিন নারীর সন্নিকটে। জাঙ্কুক প্রথমের কথাটুকু বুঝতে পারছে না। তীক্ষ্ণভাবে তাকালে লিসা তাড়া দেয় বের হওয়ার জন্য। জাঙ্কুক সব ভুলে সামনে পা বাড়ায়। আজ দীর্ঘ 7 মাস পরে সে বাহিরের দুনিয়া দেখবে। চারপাশে নীরবতা বিরাজ করছে। বাহিরে আজ তেমন একটা কেউ নেই। শীতের দিন বস নেই, তাই সকলেই ফাঁকি দিচ্ছে। জাঙ্কুক ও লিসা বেশ কিছু সময় এগিয়ে যাওয়ার পরে সামনে কতগুলো লোক সোফায় শোয়া অবস্থায় দেখতে পায়। জাঙ্কুক সতর্কতা অবলম্বন করে সামনের দিকে এগোতে নিলে ভুলবশত এক মাতালের পায়ে পা লাগলে সে নড়ে ওঠে। জাঙ্কুক নিজের কোমরে থাকা ছুরিটি বের করে সোজা শ্বাসনালীর ভেতরে ঢুকিয়ে দেয়। নেশায় বুঁদ হয়ে থাকা কোনরূপ শব্দ করতে পারে না। লিসা দ্রুত চারপাশে দেখে জাঙ্কুকের হাত ধরে দৌড় দেয়। কেউ ওঠার আগে বিশাল প্রাসাদের পথ যেন শেষই হয় না। জাঙ্কুক বের হতে গিয়ে থমকে যায়। বাহিরে পুরো প্রাসাদ যেন শীতল মৃত্যু রাজ্য। লোহার দরজা, পাথরের মেঝে আর মোমের প্রদীপে কাপা আলোর চারপাশের দেয়ালে শ্যাওলার ছাপ, রক্তের দাগ আর ছোপ ছোপ লালা মাটি। জাঙ্কুক ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তার মাথার উপরে শোনা যায় দূরে ঝুলন্ত শিকড়ের করুণ শব্দ, যেন অদৃশ্য প্রহরীরা লুকিয়ে আছে প্রতিটি কোণায়।
তারা ধীরে ধীরে মেইন ফটকের কাছে এসে পড়ে। জাংকুক থমকে যায়। তার সামনেই মেইন দরজার সামনে গোনা কয়েক শত গার্ড হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক কিভাবে কি করবে কিছু বুঝতে না পেরে দাঁড়িয়ে আছে আড়ালে। এর মধ্যে মার্ক এসে সবাইকে কিছু একটা বললে মুহূর্তের মধ্যে সবাই বিশাল বাড়িটির পেছনের দিকে ছুটে যায়। জাংকুকের হাত শক্ত করে লোহার কপাটে স্পর্শ করে। ঠান্ডা ধাতব স্পর্শ যেন হাতে কাঁপুনি ওঠে, কিন্তু সে থামে না। শ্বাস ফেলে ধীরে ধীরে কপাটের ফাঁক দিয়ে পা বাড়ায়, চারদিকে মৃত্যুর গন্ধকে উপেক্ষা করে। শেষ হয় জীবনের প্রথম কালো অংশ, নরকের ফটল। মার্ক নিজের গাড়ির দিকে ডাক দেয়। তারা সকলে উঠে বসতে মার্ক চারপাশে তাকিয়ে সোজা স্টার্ট দেয়। মার্কের গাড়ি জঙ্গলের কিনারায় থামে। জাংকুক আর লিসা গাড়ি থেকে লাফিয়ে নামে। চারপাশে গাঢ় নীল কালো অন্ধকার, আকাশের চাঁদের আলো কুয়াশায় স্নান হয়ে আছে। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত পশুর ডাক। মার্ক ইঞ্জিন বন্ধ করে ফিসফিস করে বলে, এখান দিয়ে চলো, এই জঙ্গল পার হলেই সামনে পুরনো সড়ক, সেখান থেকে গাড়ি পেলে উঠে পড়বো। সাবধান, জয় পার্কের লোকরা এখানেও আছে। লিসা কিছু বলার আগে জাংকুক লাফিয়ে পড়ে। তার চোখে এখন কেবল একটাই ছবি, তে। তারা দৌড়ানো শুরু করে। জাংকুক সামনে দৃষ্টি গেঁথে রাখে। হঠাৎ একটা কাদা আর কাটা ছোপের মধ্যে পড়ে যায় লিসা। জাংকুক হাত বাড়িয়ে টেনে তোলে। কাটা ছোপে লিসার হাত কেটে রক্ত গড়িয়ে পড়ে। জাংকুক সেই রক্ত ভেজা হাত নিজের হাতে মুছিয়ে আবারও রওনা দেয়। মার্ক উন্মাদের মতো দৌড়াচ্ছে। জয়পার যে এত সময় খবর পেয়ে গেছে তা তার জানা। কেটে গিয়েছে অনেকটা দিন। তের এখন 6 মাস 15 দিন চলছে। ডক্টরের শরণার্থী হয়ে কোনো রকমের দিন কাটছে। যদিও মিসক্যারেজ করার কথা তুলেছিল, তের জন্য পারেনি। অনেকে এখন তাকে পাগল বলেও খেপায়। আগের তে আর এখনকার তের মধ্যে দিন রাতের তফাৎ। ধীরে ধীরে তের উন্নতি না হলেও অবনতি বেশ হচ্ছে। শারীরিক গঠন সবার যত্নে কোনো রকম হলেও মানসিক অবস্থা খুব বাজে। তের পেট আগে থেকে বেশ ফুলেছে। সে অনুভব করে জাংকুকের অস্তিত্ব তার ভেতরে দিন দিন বড় হচ্ছে, নিজের আধিপত্য বিস্তার করছে। বেলা 10টা বাজে। তে ঘুম থেকে মাত্র উঠল। গত রাতে ঘুম হয়নি, তাই আজও উঠতে বেশ দেরি হলো। চোখ মেলে সর্বপ্রথম বরাবর দেয়ালে টানালো বিশাল ছবিটির দিকে তাকায়। ছবিটিতে জাংকুক থেকে বুকের মধ্যে মিশিয়ে রেখেছে। তে বেশ কিছু সময় তাকিয়ে চোখ ঘুরিয়ে এবার নিজের ফুলে থাকা পেটটির দিকে তাকায়। সে অনুভব করছে ভেতরের অস্তিত্ব। আপনি আপনি আমাকে একা রেখে কিভাবে ছিলেন জাংকুক সাহেব? আমাকে পাগল না বানিয়ে নিজ হাতে ক্ষত বিক্ষত করে খুন করলে হতো। এক গায়ে লাগাতাম না। তের হঠাৎ পেটে বড্ড ব্যথা করছে। অসহ্য যন্ত্রণায় মুখ দিয়ে আর্তনাদ বের হয়ে আসে। মন সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ কারো চিৎকার শুনে দৌড়ে তের রুমে ঢুকতে আটকে ওঠে। তের কোমরের নিচে সাদা বেডশিট রক্তে তলিয়ে গিয়েছে। পুরো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আধা ভাঙা ল্যাপটপ, বিধ্বস্ত ডিভাইস। মেঝেতে কাচের টুকরো ছড়ানো, কোথাও গেঁথে আছে মানুষের চামড়া। সামনের গার্ডগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেখানে নিজের যন্ত্রণার আর্তনাদ করাটাও যেন মহাপাপ। তাদের শরীর থেকে ঝরছে রক্ত, কাচের ধারালো গহ্বরে আটকে থাকা মাংসপেশি। জয়পার দাঁতে দাঁত চেপে হাতের কাছে থেকে ছুরিটি ছুঁড়ে মারে সামনে দাঁড়িয়ে থাকা গার্ডটির বুকে। বুক চিরে বের হয়ে আসে ছুরিটি। মুহূর্তেই জায়গাটি রক্তে তলিয়ে যায়। রক্তাক্ত দেহটি কাঁপতে কাঁপতে সেখানে দুনিয়া ত্যাগ করে। এই দৃশ্য আরো ভয়ে কাঁপিয়ে দেয় সবাইকে। জাংকুক পালালো কিভাবে? আমাকে ফাঁকি দিল কিভাবে? আর রক্ত চুষে খাওয়ার আগেই জয়পার্কের খাঁচা ভেঙে পাখির মতো উড়ে গেল। এটা জয়পার্কের মুখে চাপের ঘাট, আর খাঁচা থেকে পাখি মুক্ত মানে জয়ের লজ্জা, অপমান, সেই ধিক্কার আমি এখনই পায়ের নিচে চূর্ণ করতে চাই। আমার চাই গরম টকবকে রক্ত, তার বুক ছিঁড়ে এক্ষুনি। জাংকুক প্রায় 1 ঘন্টা দৌড়ে অন্ধকার জঙ্গল পেরিয়ে অবশেষে সড়কে পৌঁছায়। মার্ক লিসাকে কোলে নিয়ে এক নাগাড়ে দৌড়াচ্ছে। তারা আগে থেকে একটি প্রাইভেট জেট প্রস্তুত করে রেখেছিল। মার্ক জানে পুরো অটোয়া শহরে পার্কের হিংস্র পোষা কুকুররা ছায়ার মতো ঘুরছে, একবার পেলেই ছিঁড়ে খাবে। তারা সড়কে পৌঁছাতেই দেখতে পায় জেট প্রস্তুত। জাংকুক কিছুটা থমকে দাঁড়ায়। এত সহজেই কি সে পারবে? তার বুকের ভেতরে সন্দেহ কি সত্যি সত্যি তার প্রাণ পাখির কাছে ফিরতে পারবে? বিষণ্ণতা কাটিয়ে নিজের বইয়ের কাছে চলো, সে তো অপেক্ষায় বসে আছে। জাংকুক হঠাৎ কেঁপে ওঠে। রাতের আধারে বোঝা যায় না সে কাঁদছে কিনা, তবে আর দাঁড়ায় না, এক লাফে বিমানে উঠে যায়। মার্ক পাইলটকে দ্রুত সিগন্যাল দেয়, যে কোনো সময় শুরু হতে পারে আক্রমণ। জেটের দরজা বন্ধ হয়। মুহূর্তের পর গর্জে ওঠে ইঞ্জিন। আকাশে উড়াল দেয় তাদের মুক্তির শেষ আশ্রয়। জাংকুক জানালার সিটে মাথা এলিয়ে দেয়। নিঃশব্দে দু চোখ বেয়ে আনে অশ্রু। এলোমেলো জাংকুক আজ খুশি নাকি দুঃখী সে নিজেও জানে না। বড্ড পোড়ায় তাকে তের অনুপস্থিতি। আচ্ছা, দেখি বাকি সবের মতো মৃত ভেবে ভুলে গিয়েছে তাকে। রক্তাক্ত তে ব্যথায় চোখ মুখ খিচে চিৎকার করে যাচ্ছে। সাদা বেডশিট রক্তে ভেসে যাচ্ছে। এইদিকে মন এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে ওঠে। মনের চিৎকারে সবাই দৌড়ে চলে আসে। মন দ্রুত তের কাছে গিয়ে আঁকড়ে ধরে। তের চোখ মুখ লাল হয়ে আছে, রক্তে তার জামা কাপড় ভিজে গিয়েছে।
আয়ু এবং জিনও দৌড়ে আসে। আয়ু মেয়ের এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে। তে দুই হাত দিয়ে পেট আঁকড়ে ধরে যন্ত্রণায় চিৎকার করে উঠছে। আমার বাচ্চা, মনে আমার সন্তানকে বাঁচাও। মন বোবা হয়ে পড়েছে, তার দুই হাত কাঁপছে। সে চিৎকার দিয়ে ওঠে, মা ডাক্তার ডাকো, তে রক্তে ভাসছে। তের শরীর কাঁপছে, ঠোঁট নীলচে হয়ে যাচ্ছে। তার গর্ভে 6 মাস 15 দিনের সন্তান, কিন্তু সেই সন্তানের জন্য আজ এই রক্তে ঝরে দম আটকে আসছে। জানকু, তুমি তো বলেছিলে আমাদের সন্তানকে আমি তোমার মতো করে গড়ে তুলবো। তুমি আমি একা, খুব একা। আমার বাচ্চার সাথে কিছু হয়ে যায়, আমি তো বাঁচবো না। হঠাৎ প্রবল ব্যথা আবার ছটফট করে উঠেতে তার চোখ দিয়ে অশ্রু নয়, যেন অনন্ত শূন্যতা ঝরে পড়ে। রক্তে লাল হয়ে ওঠা ঘর যেন এক নিষ্ঠুর ইশারায় ধ্বংস আর সৃষ্টি। তের এই অবস্থার মধ্যেই ইউনো বাড়িতে প্রবেশ করে। ইউনো দ্রুত তের রুমে গিয়ে এই অবস্থা দেখে তার কলিজা কেঁপে ওঠে। সে দ্রুত ভেতরে গিয়ে তেকে কোলে তুলে নেয়। কাউকে কিছু না বলে সোজা বাইরে চলে আসে। মুনো পিছু পিছু দৌড় দেয়। ইউনো আর দাঁড়ায় না, গাড়িতে গিয়ে সোজা বসে। ভাই, তোমার ভাইয়ের অস্তিত্ব মুছে যেতে দিও না। আমাকে ধরনের মুছে দাও, তবুও তার চিহ্ন বহাল রাখো। তের বলতে পারে না, নিস্তেজ হয়ে মিশে যায় ইউনোর বুকে। ইউনো ড্রাইভারকে তাড়া দেয়। ঘামে সে পাগলের মতো কাঁপছে। ঘড়ির কাঁটার মতো দ্রুত ছুটে চলেছে হাসপাতালের স্ট্রেচার। চারপাশে সাদা দেওয়ালে প্রতিফলিত হচ্ছে জরুরি সংকেতে লাল আলো। সময় যেন জমে থাকা এক বুলেট হয়ে তের শরীরে ঢুকে যাচ্ছে। একজন গাইনোলজিস্ট দরকার, এক্ষুনি। নার্স, কোথায় সব? মরছে নাকি? ইমার্জেন্সিতে নেওয়া লাগবে। অপারেশন রুম প্রস্তুত করো, এক্ষুনি। ডাক্তার, আমার ভাইয়ের বাচ্চা, তে ওদের দুজনকে বাঁচাতে পারবো তো? ইউনো, আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এখন এক মুহূর্ত দেরিও মারাত্মক হতে পারে, প্রার্থনা করুন। সেকচারটি ওটিতে চলে যায়। ইউনো চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তার পেছনে মুন ও জিন এসে দাঁড়ায়। আল্লাহ, যদি জীবন আর মৃত্যু তোমার হাতে হয়, তবে আমার ভাইয়ের রক্ত যেন হারিয়ে না যায়। তের গর্ভে যে স্বপ্ন ছিল তাকে শুধু রক্তে ডুবিয়ে দিও না। একটা ধ্বংস হয়ে যাওয়া ভালোবাসাকে একটা শেষ চিহ্ন দাও। হাসপাতালের করিডোর এখন নিস্তব্ধ। শুধু ইউনোর কণ্ঠে লেগে থাকা এই প্রার্থনার শব্দ ভেসে আসে দূর দূরত্বে। আর অপারেশন থিয়েটারে লাল আলো জ্বলে ওঠে, ঠিক যেন জীবন আর মৃত্যুর মাঝখানে দুলতে থাকা এক রক্ত জবা। জাঙ্কু বিধ্বস্ত শরীরটি দেখছে অবহেলায়, যেন মৃত্যু হয়ে আছে। শরীর শুকিয়ে যাওয়া আঘাতগুলো জঙ্গলের ভয়ঙ্কর কাঁটাগুলো গেঁথে আগের মতো জখম হয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। সময়ের সাথে সাথে ব্যথা কমবে, কিন্তু মনের ব্যথা তো কমার না। জাঙ্কুকের ইচ্ছে করছে ঝাঁপ দিয়ে দৌড়ে তের কাছে যেতে। তার মনে হচ্ছে তার তেরানি তাকে ডাকছে, বড্ড কাছে চাইছে। তার মন বলছে তার তেরানির শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। নিজের ভাবনায় জাঙ্কুক নিজেই হাসে। এটা কেন ভাবতে হলো? জাঙ্কুকের দমটা বন্ধ হয়ে আসছে। সে ঠোঁটে কিঞ্চিত ফাঁক করে শ্বাস নেয়। সে এবার কিছু বুঝতে না পেরে মার্কের রেখে যাওয়া ফার্স্ট এড বক্স থেকে একটা ধারালো ছোট ছুরি বের করে। সে এক পলক সামনে তাকায়। মার্ক ক্লান্তিতে লিসাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক ছুরিটির দিকে তাকিয়ে হাসে। জান পাখি, মনে হচ্ছে কাঁদছো। কেন কাঁদো জান তুমি? তুমি কি জানো না, তুমি মানে আমি। জাঙ্কুকের দ্বিতীয় কোনো দেহ নেই, সে তো এই জীবন্তের অস্তিত্বেই বাঁচে। জান, আজকে সবচেয়ে বেশি অসহায়তা ঘিরে ধরেছে। কেন তা জানি না, তবে বড্ড কষ্ট হচ্ছে। জাঙ্কুকের উষ্ণ আঁখি বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। জাঙ্কুক মুচকি হেসে হাতে থাকা ছুরিটি একটানে হাতের মধ্যে গেঁথে দেয়। এতটা জোরে আঘাত করে মাংস ভেদ করে ছুরি বের হয়ে গল গল করে রক্ত বের হয়ে আসে। জাঙ্কুক ব্যথায় চোখ কুঁচকে ফেলে, তবে মুখ দিয়ে কোনো শব্দ বের করে না। রক্তগুলো গল গল করে ঝরে পড়ছে। জাঙ্কুক ছুরিটি এক টান দিয়ে বের করে ফেলে। সে আরো একবার ঢুকালো। এর আগে এক জোড়া হাত শক্ত করে আঁকড়ে ধরে। জাঙ্কুকের রক্ত চক্ষুগুলো ছুঁড়ে তাকাতেই মার্ক অসহায় চোখে তাকায়। মার্ক একটানে ছুরিটি নিয়ে নেয়। সে জাঙ্কুকে নেওয়ার আগেই ছুরি অনেকটা দূরে ফেলে দেয়। রাগে গজগজ করতে করতে বলে, আর ইউ ম্যাড? প্রবলেম কি তোমার? আমাকে একটু শান্তি দাও। তোমার বউয়ের কাছে তোমাকে দিয়ে আমি বাঁচাবো। এই, তোর ডাকছে কে? হ্যাঁ, আমার বউয়ের কাছে তুই দিবি কেন রে? আমার কি হাত পা নেই নাকি? আমার বউয়ের কাছে আমি নিজেই যাব, আর কাউকে লাগবে না। শালার জীবন, হানিমুনে গিয়ে মানুষ প্রেম করে, বংশের বাতি জ্বালিয়ে শান্তিতে সংসার করে, আর আমি এর মতো জীবন। দেখ, জাঙ্কুক রাগী লুক নিয়ে তাকাতেই মার্ক দূরে স্থান করে। জাঙ্কুক রক্তাক্ত হাত নিয়ে ওভাবেই বসে থাকে। অপারেশনের থিয়েটারের দরজার ওপারে যেন সময় থমকে গেছে। তে নিস্তেজ হয়ে পড়ে আছে অপারেশনের টেবিলের ওপরে। শরীরটা রক্তে ভিজে আছে। সাদা ওটি গাউনটার রক্তে লাল ছোপ ছোপ দাগ। পালস প্রায় হারিয়ে ফেলেছিল। একটা সময় শ্বাস থেমে গিয়েছিল কিছু সেকেন্ডের জন্য। ঠোঁট সাদা হয়ে এসেছে, চোখের পাতা কাঁপে না, কিন্তু হৃদ স্পন্দন আবারও ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে।
কেটে যায় প্রায় 4 ঘন্টা। এতটা সময় থেকে সুস্থ করে তোলার চেষ্টা করলো, এখন ডাক্তাররা ছুটছে ডেলিভারি করার জন্য। অপারেশন থিয়েটারে রাত কেটে ভোর হয়ে আসতে চলেছে, কিন্তু আলোর কোনো আশ্বাস নেই। তার শরীর এখনো নিস্তেজ, তবুও তার ভেতরে একটা নতুন প্রাণ লড়াই করছে মায়ের শরীর ভেঙে ফেলে পৃথিবীতে মুখ দেখাবে বলে। তার শরীর কাঁপে না, চিৎকারও নেই, কিন্তু তার শরীর ফেটে এক জীবনের সূচনা হয় ছোট্ট একটা দেহ। We got him. He is breathing, but it's very weak. Move him to NICU. Full observation. শিশুকে নিয়ে ছোট্ট এক টিম। সেই ছোট্ট শরীরে পাইপ লাগানো হচ্ছে, ইনকিউবেটরের ভেতরে রাখা হচ্ছে। NICU রুমের দরজার বাইরে ছোট বোর্ডে লেখা কন্ডিশন ক্রিটিক্যাল বাট স্টেবল, অবজারভেশন 24 আওয়ার। এদিকে তে তার দেহ নিথর, রক্তের পরিমাণ অনেক কমে গেছে। বেবিকে যিশু কোলে নেয়, খুব ছোট্ট একটা দেহ। এই পর্যন্ত অনেক বেবি কোলে নিয়েছে, তবে এমন অনুভূতির শিকার হয়নি। অবজারভেশনে দেখে এসে যিশু সোজা ইউনোর কাছে চলে যায়। অপারেশন থিয়েটারের বাইরে থেকে আগে থেকেই তাদের সরিয়ে দেয় চালাকি করে, না হলে এই বিধ্বস্ত মানুষগুলো আরো শেষ হয়ে যেত। যিশু একটু এগিয়ে আয়ুকে স্পর্শ করে বলে, তোমার মেয়ে অনেক লড়াই করছে। জাঙ্কুকের আখিদয় তাকিয়ে আছে বাহিরের দিকে। আজকের আবহাওয়া বেশ প্রলয় আকার ধারণ করেছে। বর্তমানে সন্দেহ হয়নি, তবে রাতের আধারের মতো তিমিরে ঢেকে গিয়েছে ধরণী। পাইলট কিছু সময় আগে জানিয়েছে আর 20 মিনিটের মধ্যে ল্যান্ড করবে সোজা জীবন ভিলা। জাঙ্কুকের হাত পা কাঁপছে, সে কি জবাবদিহিতা দিবে তার বউয়ের কাছে? বলবে কি মরণের দুয়ার থেকে তার আল্লাহ তাকে স্বয়ং ফিরিয়ে দিয়েছে? দেখতে দেখতে ইঞ্জিন চালিত পাখাগুলো নিস্তেজ হয়ে পড়ে জীবন ভিলার বিশাল গার্ডেনে ল্যান্ড করেছে। লিসার হাত পা অবশ হয়ে আসছে। নিজের কাছে নতুন অনুভূতি, নতুন মানুষের সমাগম দেখতে উত্তেজনায় হাত পা কাঁপছে। থেমে যায় জেটের ইঞ্জিন, থেমে যায় চারপাশের এত সময়ের প্রলয়। জাঙ্কুক আর দাঁড়ায় না, এক ছুটে লাফ দিয়ে বের হয়। লিসা মুচকি হাসে এই দৃশ্য দেখে। জাঙ্কুক এক দৌড়ে বেরিয়ে আসে জেট থেকে। জাঙ্কুক 4 কদম এগিয়ে যেতে পেছনের গার্ডগুলো কাপা কাপা স্বরে জাঙ্কুককে স্যার বলে সম্বোধন করে। জাঙ্কুক থমকে যায়, পিছু ফিরে তাকায়। তার ট্রেনিং দেওয়া এক একটা বাঘের বাচ্চার মাথা নত করে তাকিয়ে আছে আতঙ্ক আকুলতা মিশ্রণে। জাঙ্কুক দাঁড়ায় না, সে জানে সবাই কি ভাবছে। সে আবারও যেতে নিলে পিছু হতে একটা বডিগার্ড কাপা কাপা স্বরে বলে, ভাই ভাবি নেই, কোথায় আমার বউ? আপনার ছেলে হয়েছে। জাঙ্কুকের ওরসজাত যদি দুনিয়াতে আসো, তাহলে তোর বাবা কেন জানলো না? আমাকে কেন অনাহারে রাখলি? আমার বউ কই? বডিগার্ড চুপ করে আছে। জাঙ্কুক কলার ছেড়ে দেয়, গাড়ি স্টার্ট দে। জাঙ্কুকের এক গর্জন ডাক দেয়। ড্রাইভার ছুটে আসে, দরজা খুলে দেয়, কিন্তু জাঙ্কুক আর অপেক্ষা না করে নিজেই বসে স্টিয়ারিং এ ধরতে যায়। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি করে না, নিজের রাগ, অসহায়তা আর ভয়কে স্টিয়ারিং এ গেঁথে দিয়ে জোরে গাড়ি স্টার্ট দেয়। হাসপাতালের গেটের সামনে যখন গাড়িটি থামে, জাঙ্কুক থেমে যায়। কোনো দিক না তাকিয়ে সোজা ভেতরে দৌড় দেয়। জাঙ্কুক দিক দিশা হারিয়ে ভেতরে গেলে সকলে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সোজা রিসেপশনে গিয়ে ছুটে যায়। আপনার কি সাহায্য লাগবে স্যার? বউ কই? আমার বউ কই? বউকে খুঁজে দেয়। স্যার আমার সাথে চলুন, আপনি আপনার স্ত্রীকে চিহ্নিত করে নিজের কাছে নেবেন। জাঙ্কুক আর দাঁড়ায় না, রিসেপশনে মেয়েটির সাথে বেবি ডেলিভারির কক্ষে চলে যায়। বেশ কিছু সময় আসার পরে জাঙ্কুক অদূরে অতি পরিচিত একটা মুখ দেখতে পায়। জাঙ্কুক ছুটে তার মায়ের কাছে আসে। জিন চেয়ারে বসেছিল, অসহায়ের মতো, পাশে কেউ নেই তার। জিন অনাকাঙ্ক্ষিত ভাবে নিজের কোলে একটা পুরুষকে হামলে পড়তে দেখে খানিক চমকায়। সে উঠে দাঁড়াতে নিলে জাঙ্কুকের আকুল স্বরে থমকে যায়। মা, মা তুই কই? জিনের বিষয়ে চোয়াল ঝুলে গিয়েছে। সে কাকে দেখছে? তার ছেলে। জিন দ্রুত মাটিতে বসে নিজের ছেলের রক্ত মাখানো মুখটি নিজের হাতে নেয়। তার চোখ এক পলকে তাকিয়ে আছে। সে স্বপ্ন দেখছে না তো? বাবা, মা, জাঙ্কুক। হ্যাঁ মা, আমি জাঙ্কুক। মা তুই কই? আমার তুই কই মা? জিন নিজের বিস্মিত ভাব দূরে ঠেলে ছেলেকে বোঝানোর চেষ্টা করছে। এদিকে ইউনো বাহিরে শব্দ পেয়ে ছুটে এসে থমকে যায়। তার পিছু পিছু সকলে আসে। জাঙ্কুককে দেখে জিমিন আর সুগা সকলেই চমকে যায়। বিস্ময়ে কারো মুখ দিয়ে কোনো বাক্য ব্যয় হয় না। ইউনোর হাত পা কাঁপছে, সে আর দাঁড়াতে পারে না, ওইখানে ধপ করে বসে পড়ে। এর মধ্যে হাসপাতালে মার্ক আর লিসাও চলে এসেছে। আমার বউ কই? আমার ভাবজান কই? আমার দুনিয়া কই? আমার এসব অসহ্য লাগছে। চুপ থাকবি না। ইউনো কি বলবে? মাত্র ডক্টর যা বলেছে তা কি সে বলতে পারবে? ইউনো থরথর করে বুক কাঁপছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। জাঙ্কুক তাকে চেপে ধরে রাখলো। ইউনো শুধু স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথা নাড়ানোর শক্তিটুকু যেন অবশিষ্ট নেই তার মধ্যে। যিশু এগিয়ে আসে, কাঁপা কাঁপা গলায় বলে, শি ইজ নট ডেড ইয়েট।
but her heartbeat is almost gone. জাঙ্কুকের বুকের ভেতরটা ধসে পড়ে, যেন এক নাগাড়ে দাঁড়িয়ে থেকেও ভেঙে পড়েছে ভেতর থেকে। সে হঠাৎ মাটিতে বসে পড়ে, দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে কাঁদতে থাকে। জাঙ্কুক উঠে দাঁড়ায়, সে কাউকে কিছু না বলে সোজা থিয়েটার রুমে ঢুকে পড়ে। তার দেখা দেখি সবাই পিছনে ছুটে যায়। সামনে থাকা ফ্যাকাশে হওয়া নারীটির মুখ বয়ানে তাকিয়ে আছে। কতদিন পরে দেখতে পেল এই মায়াবী আদল। জাঙ্কুক কাঁপা কাঁপা হাতে তের ফ্যাকাশে হওয়া ঠোঁটের উপর হাত রাখে। আমার রানী, এই মেয়ে ওঠ, স্বামী আসলে বউর কত দায়িত্ব, আর আমার বউ শুয়ে আছে, ওঠ শালি। এই বলে জাঙ্কুক থেকে উঠাতে নিলে যিশু দ্রুত আটকে দেয়। জাঙ্কুক, তের কোনো বোধ না থাকলেও তার শরীরে প্রচুর ব্যথা, নাড়িও না, সেলাই টান পড়বে। আমি অবাধ্যতা পছন্দ করি না। আমি আদেশ করেছি আগামী 5 মিনিটের মধ্যে চোখ মেলে তাকাবে, না হলে এই মুহূর্তে বিধবা করবে নারীকে আমি। বাবা থাম, তুই তো এসে পড়েছিস, তোর বউকে ধীরে ধীরে সুস্থ করবি। জাঙ্কুক পাত্তা দেয় না। জাঙ্কুকের রাগে মাথা ফেটে যাচ্ছে। সে দিক দিশা হারিয়ে সোজা তের ঠোঁট দুটো আঁকড়ে ধরে। অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে সকলে চোখ নামিয়ে নেয়। জিন দ্রুত থিয়েটার কক্ষ ত্যাগ করে। সকল নার্সরা হা করে তাকিয়ে আছে। যিশু জাঙ্কুকের সম্পর্কে অবগত। সে বের হতে নিলে হঠাৎ চোখ জোড়া থমকে যায়। সে আবারও পিছু ঘুরে ভালো করে তাকায়। না, সে ভুল দেখছে না, তের পায়ের আঙুল নড়ছে। জাঙ্কুক, তে নড়ছে। জাঙ্কুক থেমে যায়, তার বুকে থাকা নিথর নাইটির দিকে তাকায়। ভালো করে তাকাতেই দেখতে পায় আগে থেকে পালস রেট কিছুটা সবল হচ্ছে। আইতে চোখ খোল, আমার দম বন্ধ আসছে। তোর জন্য আমার আল্লাহ মরণ দ্বার থেকে আমাকে এনেছে, আর তুই আমাকে ছাড়বি? জানে মেরে দেবো। জাঙ্কুক আবার ঠোঁট আঁকড়ে ধরতে নিলে তে জোরে শ্বাস নিয়ে কিছুটা উপরে ওঠে। জাঙ্কুক মুহূর্তেই ছেড়ে দেয়। ডক্টররা দাঁড়ায় না, তেকে নিয়ে অক্সিজেন মাস্ক লাগিয়ে নিজের ট্রিটমেন্ট শুরু করে দেয়। জাঙ্কুক অসহায়ের মতো তাকিয়ে আছে। দেখতে, আমি তোদের দুজনের জন্য ফিরেছি, তুই যাস না জান, ফিরে আয়, তুই গেলে আমি বাঁচবো না। তামাম দুনিয়ার সবচেয়ে অসহায় প্রাণীটা আমি, অসুস্থ বউয়ের পাশে সুস্থ শরীরে বসে থাকা এক অক্ষম স্বামী। জান, তোর সব রোগ আমাকে দে, তোর ব্যথাগুলো আমাকে দে, আমার আয় তুই নিয়ে নে। আমি তো এমনিতেও তোর ভেতরেই বাঁচি। আমি কেন সুস্থ? এই সুস্থতা আমার গলায় কাটার মতো বেঁচছে। এই দুনিয়া অসহ্য লাগছে। একটু না হয় চোখটা খোলো বউ পাখি, একটু না হয় দেখো আমি এখানে আছি। তুই একটু কি টের পাচ্ছিস না আমি কেমন করে ভেঙে পড়েছি তোর সামনে? তোর হাতে ধরে বসে আছি আর ভাবছি যদি আর কখনো তুই চোখ না খুলিস আমি কিভাবে বাঁচবো তে? আমি জানি তুই ক্লান্ত, অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু আমি এখানে আছি তোর পাশে। আমাকে ছেড়ে যাস না। একবার শুধু বলতে আছিস তুই ফিরবি, আমাকে শেষ সাহেব বলে ডাকবি, আমার বুকে মাথা রাখবি। এই দেখবো বুকটা কেমন যেন মরিচা ধরে গিয়েছে তুই ছাড়া। জাঙ্কুক মাথা নিচু করে তের কপালে ঠোঁট রাখে, আর ঠোঁটের উষ্ণতা, অশ্রুর নোনা ভাব আর বুক ফাটা অসহায়তা এক হয়ে যেন কিছু বলার চেষ্টা করে। ঘরের বাতাস ভারী হয়ে আসে। মেশিনের টিকটিক শব্দটা হঠাৎ যেন একটু থেমে যায়। জাঙ্কুকের এবার দম বন্ধ হয়ে আসে উত্তেজনা, হাঁটু কাঁপছে। সে কি করবে? ডাক্তারকে ডাকবে নাকি কি করবে কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুক আর দেরি করে না, উঠে দাঁড়ায় ডক্টর ডাকার উদ্দেশ্যে। হঠাৎ নিজের হাতে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে। জাঙ্কুক দ্রুত ঘাড় ঘুরিয়ে পিছু তাকাতে আরেক দফা অবাক হয়। তার হাতে তেল ক্যানোলার জড়ানো হাতখানা। জাঙ্কুকের পুরো পৃথিবী ঘুরে যায়। সে দাঁড়াতে পারছে না, গলা আটকে আসছে। কি হয়েছে বউ? বেশি খারাপ লাগছে? জান, আমি কি ডক্টর ডাকবো? এর মুখে অক্সিজেনের মাস্ক, তবে সে নিভু নিভু আঁখি দয়ে ধারা কিছু একটা বলার চেষ্টা করছে। মাস্কের ভেতর হতে গোঙানোর শব্দ পাওয়া যায়। এর মধ্যে যিশু দ্রুত ভেতরে প্রবেশ করে। তেকে তাকাতে দেখে সে শুকরিয়া আদায় করে। ওর জ্ঞান ফিরেছে জাঙ্কুক, আলহামদুলিল্লাহ। তুমি দ্রুত ডাক্তার লিওকে ডাকো, আমি থাকছি ওর পাশে। ওর চোখের পাতা কাঁপছে, মানুষ চেষ্টা করছে কথা বলার। ও চায় তুমি আগে বোঝো, তুমি ওর প্রথম শব্দ হও। জাঙ্কুক যেন কিছুক্ষণ হাওয়াহীন অবস্থায় দাঁড়িয়ে থাকে। এরপর ডাক্তার ডাকার কথা ভুলে গিয়ে হেলে পড়ে তের খুব কাছে। গলা জড়িয়ে আসে কাঁপুনিতে, চোখের পানি বাদ মানে না। সে ধীরে ধীরে তের মুখের দিকে এগিয়ে যায়। মাস্কের পাশে কানের কাছে ফিস ফিস করে বলে, আমি এখানে আছি জান। বউ, বউ পাখি, তুই ফিরে এসেছিস? আমার কণ্ঠ চিনতে পেরেছিস না? একটু শুধু চোখ তুলে তাকা, একটু কেবল আমার নামটা বলিস, আমি আমাকে টেনে নেব কে তোর? চোখের কোণে জমে থাকা অশ্রু ধীরে ধীরে গড়িয়ে পড়ে। তার চোখে কোনো মৃদু এক অনর কাঁপুনি। জাঙ্কুক বুঝে যায় সাড়া দিচ্ছে সে। সেই মুহূর্তেই যেন সময় থমকে যায়। তার ভেতরের ভয়, অপরাধবোধ, ভালোবাসা একসাথে উঠলে ওঠে। এর মধ্যে নার্স ও ডক্টর লিও প্রবেশ করে রোগীর কাছে। ডক্টর লিও ভেতরে ঢুকে একবার জাঙ্কুক আর একবার তের দিকে তাকায়। জ্ঞান ফিরেছে, তবে শরীর ভীষণ দুর্বল। নিউরোলজিক্যাল ট্রমা থেকে যেতে পারে কিছু সময়।
মানসিক ধাক্কা ও ইন্টেন্স ইমোশন স্ট্রেস থেকে অস্বাভাবিক আচরণ করা স্বাভাবিক। তার কথা শেষ হওয়ার আগেই তে এক অদ্ভুত কিছুর চেষ্টা করে। সে তার ক্যানোলা জড়ানো হাতটি উঁচু করে ধীরে তার মুখের অক্সিজেন মাস্কটি খুলে দেয়। জাঙ্কুক বাধা দিতে নিলে লিও আটকে দেয়। চোখ মেলে তাকায় ছাদের দিকে, ঠোঁটের কোণে এক ফিকে হাসি খেলে যায়। অস্পষ্ট গলায় ফিসফিসিয়ে বলে, তুমি এসেছো, এবার আমি মরতে পারি। এইটুকু চোখের দেখা পেলে আমার আর কিচ্ছু চাই না। বউ, এসব কি বলস? আমি তো আছি তোর পাশে, তুই উঠবি। ওঠ, আমার বেবির কাছে যাবো। ওঠ মহিলা। এবার খুব ধীরে নিজের ক্যানোলা জড়ানো হাতটা তুলে আকাশের দিকে ইশারা করে। ওই যে দেখো আমার স্বপ্ন, ওই যে বরফের ঢাকা পথ। তুমি এসেছিলে না আমাকে খুঁজতে? জাঙ্কুক থমকে যায়। কারো বুঝে ওঠার আগেই তে নিজের গলা থেকে কষ্ট করে কিছু আওড়ায়। তুমি বলেছিলে না আমি তোমার ভেতরে বাঁচি? আমি মরিনি জাঙ্কুক, আমি কেবল তোমার ভিতরে ঢুকেছিলাম, এখন একটু বের হলাম। ডক্টর লিও পাশ থেকে শান্ত কণ্ঠে বলে, হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু ভালো লক্ষণ এই যে সে কথা বলছে। স্মৃতি আর অনুভূতির সংমিশ্রণ ঘটে যাচ্ছে, এটা মানসিক রিলিজও হতে পারে, কিন্তু এখন জোরে কিছু বলা যাবে না। ওর হৃৎপিণ্ড দুর্বল, সবকিছু ধীরে ধীরে করতে হবে। তুমি তো বলেছিলে আমার ব্যথা তুমি নিবে, তাহলে আমি কেন এত কষ্ট পাচ্ছি এখনো জাঙ্কুক? জান, আমি আছি তো। তুমি একবার সুস্থ হও, তোমার সব ব্যথা জাঙ্কুক নিয়ে যাবে। একে একে প্রতিটি লোমের জাঙ্কুকের স্পর্শে আবারও শুভ্র হবে। জান, শের সাহেবকে ফিরে পেতে তের যদি সশস্ত্র হাজার কোটি বারও মরতে হয়, পাগল হতে হয়, তা বিনা দ্বিধায় করবে তে। তুমি এখনো বসে আছো জাঙ্কুক, আমার বাবাই কেনে দাও আমার কাছে। জাঙ্কুকের চোখ জোড়া ছলছল করে ওঠে। সে মাটিতে হাঁটু গেড়ে বসে তের হাত ধরে ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে থাকে। বউ পাখি, তুই আমার গলা চিনতে পারছিস? আমি এখানেই আছি, তোর হাত ধরে, তোর নিঃশ্বাস গুনে গুনে বাঁচছি। আমাকে একটু নিঃশ্বাস দে জান। বিলিভ মি, গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মরেই যাব আমি। তুমি কোথায় ছিলে তখন, যখন সব অন্ধকার হয়ে যাচ্ছিল? আমি তো তোমার কণ্ঠ খুঁজছিলাম। আমি কাছেই ছিলাম, কিন্তু আমার ভালোবাসা তোকে ছুঁতে পারেনি। তার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে বল? তুমি বলতে না আমার বউ মরবে না, কারণ ও মরলে আমার বুকেই মরবে, তাই তো ফিরে এলাম। তুমি ডাকছিলে যে বারবার। ডক্টর লিও শান্ত কণ্ঠে বল, যে রোগী প্রেমের টানে মৃত্যুকে ফিরিয়ে দিতে পারে তাকে আর কিছুতেই ভয় নেই। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তে, তবে অনেক বিশ্রাম দরকার। তোমরা এবার একে অপরের পাশেই থেকো, চিকিৎসা আমরা করব, কিন্তু ওর ঔষধ তুমি জাঙ্কুক। জাঙ্কুক মাথা নাড়ে, চোখে জল, ঠোঁটে হাসি। সারা জীবন এই মেয়ের ওষুধ হব আমি। আর তুই আমার সাজবাতি, তোর আলোয় আমি বেঁচে থাকবো বউ পাখি। জিসু সবাইকে খবর দিলে খুশিতে সবাই ভেতরে আসতে চায়, তবে জাঙ্কুকের হুঙ্কারে থেমে যায়। জাঙ্কুক ডক্টর জিসু এবং লিওর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, আপনারা কি আমার রোমান্স দেখতে ইচ্ছুক? তাহলে কষ্ট না করে দাঁড়িয়ে আসন পেতে বসুন। জাঙ্কুকের এমন কথায় তারা থমথমে খেয়ে যায়। জিসু আর এক মুহূর্তও দাঁড়ায় না। লিও দাঁড়িয়ে আছে, এইমাত্র যে কান্না করে ভাসিয়ে দিল সে এখন চটং চটং কথা বলছে। লিওকে যেতে না দেখে জাঙ্কুকের কাছে যেতে যেতে বলে, I have begun the romance. Prepare yourselves to witness it. লিও আর দাঁড়ায় না, দ্রুত কেবিন হতে বের হয়ে দ্রুত লক করে দেয়। জাঙ্কুক মুচকি হাসে। এবার সে তার শেরনির দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। জাঙ্কুক তের একেবারে নিকটে এসে বসে, তার রক্তাক্ত হাতটি আড়াল করে অন্য হাত দ্বারা তের আদল আঁকড়ে ধরে। হালকা নুয়ে কপালে ছোট ছোট চুমু খেতে থাকে। তের পুরো শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। এতদিন পরে প্রেমিক পুরুষের স্পর্শে তলিয়ে দিচ্ছে এক অজানা সমুদ্রে। তের দম আটকে আসছে, বাক্যগুলো গলায় দলা পাকিয়ে আসে। তার শরীর ভীষণ দুর্বল, পেটে প্রচুর ব্যথা, তবুও ভীষণ প্রশান্তি লাগছে। জাঙ্কুক এবার তের গলায় মুখ ডুবিয়ে দেয়, তবে খোঁচা খোঁচা দাড়িগুলো নরম চামড়া যেন ভেদ করে ঢুকে যাচ্ছে। সরুন, আমার দম বন্ধ হয়ে আসছে। চুপ, আমার কন্ট্রোল হচ্ছে না জান। তুমি তো অসুস্থ, না হলে আমাদের বাসাটা হাসপাতালের বেডি কয়েক রাউন্ড হয়ে যেত। আমার কাউকে লাগবে না, আমি একাই ভালো আছি। আমাকে যে বারবার কষ্ট দেয়, এক ভয় এক যন্ত্রণা দেয়, তাকে আমি চাই না। আমাকে ফাঁকি দিতে সে ভালোবাসে, আমি জানি তো সে আবারও ফাঁকি দিবে। এই সব কিছু নাটক। থেকে কাটতে দেখে জাঙ্কুক আবারও কাছে চলে আসে। তের অষ্টজোড়া নিজের দখলে নিয়ে নেয়। অনাকাঙ্ক্ষিত আক্রমণে তে থমকে যায়। আবারও সেই অনুভূতি তাকে কাঁপিয়ে দিচ্ছে। জাঙ্কুক ধীরে ধীরে চুম্বন করছে, তেকে আরো উত্তাল করছে। তার হাত ধারা তের এলোমেলো চুলগুলোতে বিচরণ করতে থাকে। অষ্ট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। পানি পানি খাবো আমি, সরুন আপনি। জাঙ্কুক বাঁকা হাসে, আবারও অষ্টজোড়া মিলিত করে দেয়। বেশ কিছু সময় পরে কানের কাছে মুখ নিয়ে বলে, পানির তেষ্টা মিটেছে? তুমি না হয় তোমার পানির তেষ্টা মেটালে, কিন্তু আমারটা
আমার তো তেনা মুখ মেয়ের তৃষ্ণায় গলা ছাড়খাড় করে দিচ্ছে। এই তৃষ্ণা কবে মেটাবে বউ? কিছু বলে না। জাঙ্কুক আবারও তেকে আঁকড়ে ধরে, ধীরে ধীরে আরো ঘনিষ্ঠতা বাড়ায়। তের গায়ের অবহেলিত ওড়নাটি একটানে ছুঁড়ে ফেলে দেয়। তে অতিরিক্ত শ্বাস নেওয়ার ফলে বুক ওঠানামা করছে। জাঙ্কুক নিজের চোখ বন্ধ করে নেয়, তার দম বন্ধ হয়ে আসছে। তে ঠোঁটের ভাঁজে আবারও ঠোঁট রেখে দেয়। প্রায় 20 মিনিট কেটে যায়। জাঙ্কুক এখনো তার বেসামাল স্পর্শে মেয়েটাকে জ্বালাচ্ছে। জাঙ্কুক, আমাদের ছোট জাঙ্কুককে একটু এনে দেবেন? না, তোমাকে লাগবে এখন আমার। আগে আমি শান্ত হই, আমার বউকে আদর করি, তারপর সবাই আসবে। ভালোবাসি স্বামী জান, অনেক বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যান না, আমি মরে যাব। আমি জানতে চাই না আপনি কই ছিলেন, তবে আপনি ফিরেছেন, এটাই অনেক আমার জন্য। জাঙ্কুক তার বউকে আরো জড়িয়ে ধরে, ঠোঁটে চুমু খায়। আমি আমার বউকে অনেক ভালোবাসি। জাঙ্কুক আবারও তার দুষ্টুমিতে মেয়েটাকে জ্বালাতে শুরু করে।